গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছাতে ভয় পেত সেইখানেই ছিল এক বিশাল গুহা। সেই গুহার ভেতরে বাস করত এক বৃদ্ধ সাপুড়ে, যার নাম ছিল ভূষণ। ভূষণ কেবল সাপ ধরতো না, সে সাপেদের ভাষা বুঝতো, তাদের সাথে কথা বলতো আর তাদের বিশেষ ক্ষমতাকে শান্তির কাজে ব্যবহার করত। গ্রামের লোকেরা তাকে ভয় পেত, কিন্তু তার কাছে ছুটে আসতো সাপের কামড়ের বিষ নামানোর জন্য। ভূষণের একমাত্র সঙ্গী ছিল তার বাঁশি আর কিছু বিষধর সাপ, যাদের সে নিজের সন্তানের মতো ভালোবাসত। একদিন পাশের গ্রাম থেকে একদল কাঠুরে কাঠ কাটতে এসে ভূষণের গুহার কাছাকাছি চলে আসে। তাদের মধ্যে সবচেয়ে সাহসী ছিল মদন। সে ভূষণকে নিয়ে অদ্ভুত সব গল্প শুনেছিল। ভূষণ নাকি মানুষকে সাপেদের মতো বশ করতে পারে, কিংবা সাপকে দিয়ে মানুষের ক্ষতি করতে পারে। কৌতূহলবশত মদন গুহার মুখে উকি দিল। গুহার ভিতরে আবছা আলোয় মদন দেখল ভূষণ তার বাঁশি বাজাচ্ছে, আর তার সামনে কালো পাথরের মেঝেতে একটি বিশাল নাগরাজ ফণা তুলে দুলছে। নাগরাজের চকচকে চোখ আর ফণার উপরে অদ্ভুত চিহ্ন দেখে মদনের বুক কেঁপে উঠল। কিন্তু অবাক হয়ে মদন দেখল নাগরাজটি কোনো হিংস্র ভঙ্গিতে নেই, বরং শান্তভাবে ভূষণের বাঁশির সুরে সাড়া দিচ্ছে। ভূষণ বাঁশি বাজানো থামিয়ে চোখ খুলতেই মদনকে দেখতে পেল। মদন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মাস্টার মশাই, আপনি সাপ পুষেছেন? ভূষণ মৃদু হেসে বললেন, আমি তাদের পুষি না বাবা, আমি তাদের ভালোবাসি, তারা আমার বন্ধু। তিনি এরপর নাগরাজের দিকে ইশারা করে বললেন, ওর নাম কালিয়া, গ্রামের সব সাপের খবরই ও আমাকে দেয়। ভূষণ মদনকে আরো বললেন যে সাপেদের জগতে অনেক নিয়ম আছে, তারা বিনা কারণে কাউকে কামড়ায় না, তবে যদি কেউ তাদেরকে বিরক্ত করে বা ভয় দেখায় তবেই আত্মরক্ষার জন্য বিষ প্রয়োগ করে। ভূষণ এরপর মদনকে সাপের বিষ থেকে ওষুধ তৈরি করার কৌশল শিখালেন। সেই দিন থেকে মদনের সাপুড়ের ভূষণ সম্পর্কে ধারণা সম্পূর্ণ বদলে গেল। সে বুঝল ভূষণ কোনো ভয়ঙ্কর মানুষ নয়, বরং প্রকৃতি ও প্রাণীদের প্রতি তার গভীর ভালোবাসা রয়েছে। মদন এরপর গ্রামের সব মানুষকে বোঝালো যে সাপুড়ে ভূষণকে ভয় পাওয়ার কিছুই নেই, বরং তার জ্ঞান গ্রামের মানুষের জন্য উপকারী। গ্রামের লোকেরা ধীরে ধীরে তাদের ভয় ত্যাগ করলো। তারা ভূষণের গুহার কাছে যেতে শুরু করলো। সাপের উপদ্রব হলে তার সাহায্য চাইতো, আর ভূষণও হাসি মুখে তাদের সাহায্য করতেন। ভূষণের গুহা আর কেবল সাপের আবাস রইল না, তা হয়ে উঠল প্রকৃতি ও মানুষের মধ্যে বোঝাপড়ার এক নীরব প্রতীক।